যেসব বড় বড় অধ্যায়গুলোতে ডাকসুর এবং ঢাকা ইউনিভার্সিটির একটা ইম্প্যাক্ট ছিল। এখন আমার কথা হচ্ছে যে এখন আমি ধরি যে আমার ধারণা এবং আমার অবজারভেশনটা খুব একটা ভুল হবে না, স্বয়ং বিধাতা যদি বলে যে না আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক, এছাড়া বিএনপি ক্ষমতা আসার চান্স মোটামুটি 99%, ঠিক আছে। এখন একমাত্র আল্লাহ যদি বলে যে না আমি চাই না, তখন একটা অন্য কিছু হইতে পারে, এছাড়া আমি আর কোনো তফাৎ দেখি না। আগে হয়তো বা 200 সিট পাওয়ার সম্ভাবনা ছিল, এখন দুই একজন অসভ্য কথাবার্তা বলার কারণে কমে হয়তো বা 160-70 আসবে, এরকম হতে পারে। এমপি হওয়াটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন হয়ে গেছে। এই জন্য কি হয়, তারকারা পলিটিক্স করবে, এখানে আদর্শটা তার কাছে বড় বিষয় না, কত তাড়াতাড়ি সে এই মানি মেকিং মেশিনের এক্সেস পাবে, ওই তাড়াতাড়ির ওই সময় দূরত্বটা টাইম অফ মানে স্প্যান অফ টাইমটা কমানোর জন্য যে ক্ষমতায় থাকে তার আশেপাশে সে চলে যায় এবং সে আলটিমেটলি ওই টাকা কামানোর ধান্দাই করে। সে যদি এমপি নমিনেশন নাও পায়, সে তার কানেকশন দিয়ে সে তখন কি হয়, তদবির বাণিজ্য শুরু করে। আমি একটু সংক্ষেপে বা আপনার একটু বিস্তারিত বলেন। অনেকদিন পর আমরা মনে হয় আমি ভুলে গেছি ডাকসু নির্বাচন কবে কি কখন এরকম একটা ফেস্টিভ্যাল বলবো না, একটা আলোচনা তৈরি হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে আপনার এই বর্তমান পরিস্থিতিতে কেমন মনে হচ্ছে? ডাকসু নির্বাচনের এই আড়ম্বর বলেন বা অতি আড়ম্বরও বলেন, ডাকসু নির্বাচন এমন একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, সবকটা চ্যানেলে আবার প্রতিনিয়ত লাইভ হচ্ছে, এর মধ্যে স্থগিত হলো, স্থগিতের ঘোষণা রাখে আবার স্থগিত করা হলো। অনেকদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে, এটা একটা ঘটনা। আপনার মূল্যায়নটা শুনতে যাচ্ছি। আসলে জিনিসটা হচ্ছে কি, ছাত্র রাজনীতিতে তো পৃথিবীর সব জায়গায় আছে এবং এটা প্রত্যেকটা বড় বড় দলের যে গঠনতন্ত্র আছে, প্রত্যেকটা গঠনতন্ত্র এইভাবে বলা আছে, এটা এদের সরাসরি এরা ন্যাশনাল পলিটিক্সের যে অবয়ব, যে অববাহিকা, এটার সঙ্গে এদের সম্পৃক্ততা আসলে থাকার কথা না, ঠিক আছে। এদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, ঠিক আছে। এখন সেইটা তো নাই, আসলে সেটা না হয়ে কি হয়েছে, ওই দেশের পলিটিক্সের যে টোটাল অবয়ব, সেই অবয়বের সাথে এরা এখন পর্যন্ত একই রকম আছে। কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিসটা হচ্ছে ডাকসু নির্বাচন ইম্প্যাক্ট এত বেশি ফেলার কারণ হচ্ছে এটা ইতিহাস। ডাকসু মানে এইখানকার থেকে গত যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই একবারে ভাই, এটা আসলে আমরা সবাই জানি, এটা ডাকসু নির্বাচন খুব ঐতিহ্যবাহী একটা সংগঠন এবং এটা ইতিহাসের সাথে একদম খুবই সম্পৃক্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন স্বাধীনতার এত বছর পরেও এখন অব্দি কি আমরা বলতে পারি যে একটা ছায়া সরকার বা আগামী যে সরকারটা গঠন হবে, ধরেন বিএনপি আসলো কিন্তু অনেকগুলো জেলাতে হয়তো অন্য দলের ভিপি, কলেজে বা ভার্সিটিতে অন্য দলের ভিপি বা অন্য দলের ছাত্র সংসদ তাদের নিজস্ব চিন্তা চেতনায় তাদের একটা বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে, নাকি ওই যে আবারও ছায়া সরকার হিসাবে আবারও তার এই বি টিম হিসাবে এই ছাত্র জনতা কাজ করবে? এর মধ্যে দুই একজন নেতাও এই টিভিতে দেখলাম কথা বলছে যে আজীবন আমরা দেখে আসছি, ঠিক আছে, এটা ঐতিহ্যবাহী সংগঠন, আমরা অনেক অর্জন, ডাকসুর অর্জন বলে শেষ নাই। কিন্তু আমার প্রশ্ন যে এটাকে আদৌ চেঞ্জ হবে কিনা, এই ম্যাচুরিটি আসবে কিনা? আমার সন্দেহ আছে। আমি আগের কথাগুলো কেন বলছিলাম যে ইম্পর্টেন্সটা এই কারণে পাচ্ছে, যেসব বড় বড় অধ্যায়গুলোতে ডাকসুর এবং ঢাকা ইউনিভার্সিটির একটা ইম্প্যাক্ট ছিল। এখন আমার কথা হচ্ছে যে এখন আমি ধরি যে আমার ধারণা এবং আমার অবজারভেশনটা খুব একটা ভুল হবে না, স্বয়ং বিধাতা যদি বলে যে না আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক, এছাড়া বিএনপি ক্ষমতা আসার চান্স মোটামুটি 99%, ঠিক আছে। এখন একমাত্র আল্লাহ যদি বলে যে না আমি চাই না, তখন একটা অন্য কিছু হইতে পারে, এছাড়া আমি আর কোনো তফাৎ দেখি না। আগে হয়তো বা 200 সিট পাওয়ার সম্ভাবনা ছিল, এখন দুই একজন অসভ্য কথাবার্তা বলার কারণে কমে হয়তো বা 160-70 আসবে, এরকম হতে পারে, কিন্তু বিএনপি ক্ষমতা আসবে। অথচ দেখা গেল যে ডাকসুতে হয়তো বা দেখা গেল অন্য কোনো একটা ছাত্র সংগঠন, দেখা গেল তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা প্যানেল সহ আসলো। দে উইল নট, এই যে যারা সরকারে আসবে তারা ওই এই জায়গাগুলোতে তখন ফাংশন করতে দিবে না, ঠিক আছে, ঠিক মতো ফাংশন করতে দিবে না। এটি সবচেয়ে ব্যাড কালচার। ন্যাশনাল পলিটিক্সের সাথে এদের ইনভলভেন্সি থাকার কোনো কারণই নাই, কারণ যুগে যুগে পরিবর্তন প্রয়োজনের মাপকাঠি চেঞ্জ হয়। আমাদের ছেলেদেরকে রাস্তায় নামতে হয়েছে, 52 সালেও নামতে হয়েছে, 24-এ নামতে হয়েছে, কিন্তু সারা পৃথিবীতে তুমি একটু নজর দিয়ে দেখো না বাপি ভাই, না নামার সাথে তো সম্পর্ক নাই। হ্যাঁ, আবার কোনো ক্রাইসিসে আবার নামবে, ছাত্ররা নামবে, কিন্তু এই যে এরা ইউজ হচ্ছে, তো ডাকসু তো ইউজ হবে। আমি সেটা বলছি। তোমার যেটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে না, আমার
মনে হয় না এরা ফাংশন করতে পারবে যদি সরকারি দলের না হয়। এটা আমার ধারণা। আই উইশ যে আমার ধারণাটা ভুল হয়। আমি মনে প্রাণে চাই যে আমার ধারণা ভুল হোক, আমাদের এই ব্যাড কালচারটা চেঞ্জ হোক। ন্যাশনাল পলিটিক্স শিক্ষা প্রতিষ্ঠানে কালো থাবা না দেখ, এটা আমি চাই, কিন্তু এটা খুব টাফ। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার জীবদ্দশা আমি দেখে যাবো কিনা আমি জানি না। আপনি ভাই তৃণমূল রাজনীতির প্রসঙ্গে আসি। আমি এটা নিয়ে বেশ কয়েক জায়গায় লিখেছি, বলার চেষ্টা করি তৃণমূল রাজনীতি কতটা প্রয়োজনীয় বা কতটা গুরুত্বে রাখে প্রত্যেকটা দলকে। আমি একদম বিগত ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে প্রত্যেকটা দলকেই বলছি, তারা কি আদৌ তৃণমূল রাজনীতি বা এই যে চেইন অফ কমান্ড যদি বলি, যে আমার প্রাইমারি স্কুল ভালো করলে আমি হাই স্কুলে একটা ভালো পজিশন আসবো, হাই স্কুলে ভালো করলে, এই রাজনীতি ভেঙে গেছে গত 15-16 বছরে। আবারও দেখেছি যে একদল ব্যবসায়ী এবং একদল সাংস্কৃতিক কর্মী, একদল ক্রিকেটার হঠাৎ করে সিট পেয়ে গেছে। মানে তখন কমন ছিল যে আমি তো একটা নমিনেশন পাইলেই তো আমি একটা এমপি হয়ে যেতে পারবো, আমার বিনা শুল্কে গাড়ি আসবে, আমি ক্ষমতার দাপট দেখাতে। তো আমি অনেকে প্রশ্ন করছি আমার শোতে, কিছু রাজনীতিবিদ বা কিছু খেলোয়াড়, কিছু সাংস্কৃতিক কর্মী, যে আচ্ছা বুঝলাম যে আপনারা রাজনীতি করতে চান বা দেশের ভালো চান। আমি প্রশ্ন করি, আপনার কি এটা রাজনীতি করাটা কি লোভ না দেশপ্রেম? তো স্বাভাবিক ওরা দেশপ্রেম বলে। আচ্ছা বুঝলাম, কিন্তু সবাই কেন রুলিং পার্টির মার্কাটাই চান? মানে প্রত্যেক রুলিং পার্টির মার্কাই কেন একজন নায়ক নায়িকা চাবে, এক ক্রিকেটার চাবে, একজন ব্যবসায়ী চাবে? তার মানে এই এবার বিএনপি আসবে, সবাই আবার ওই এই ধানের শীষ চাবে। মানে ধানের শীষের বাইরে আর কোনো শিল্পী দাঁড়াবে না, কোনো ব্যবসায়ী দাঁড়াবে না, কিন্তু রুলিং পার্টির যেটা করবে ওইটা। এইটা কি ধরনের লোভ? একটা তারকার সমস্ত কিছু পায়, সে টাকা পায়, সে ফেম পায়, তাকে গুরুত্ব দেওয়া হয়, রেস্টুরেন্টে উঠে যায়, ব্যাংকে লাইন ছেড়ে দেয়, এত এত সম্মান পাওয়ার পরও এগুলা লজ্জা হয় না? এরপরও তো ওর এই ব্যাড পাওয়ার প্র্যাকটিস ওর লাগে, এবং ওরা এত লোভী হয়ে যায় যে ওরা ট্রাকে উঠে এবং এই রাজনীতির, আমি স্বর্ণলতা বলি, যে রাজনীতির বৃক্ষের ভেতরে স্বর্ণলতা হয়ে বাঁচতে চায়। এটা সম্পর্কে কি বলবেন? আসলে মানে আমাদের যে সাংস্কৃতিক কর্মী, আমি মানুষ, অন্যান্য ব্যবসায়ীদের কথাটা পরে আসে, সাংস্কৃতিক কর্মীদের একার দোষ আসলে না। এটা যারা রুলিং পার্টি আছে, ঠিক আছে, বা যারা রাজনীতি আসলে করে, তাদেরও কিছুটা দোষ আছে। তারা কি হয়, তারাও এই পপুলার ফেস গুলাকে, এই তথাকথিত তারাগুলাকে, তাদের ফেমটাকে, ঠিক আছে, তারা কাজে লাগাতে চায়। এবং এই কাজে লাগানোর কারণেই যাদের একটু ফেম আছে, যাদের ফ্যান বেজ আছে, তাদেরকে এরা একটু এক্সেসও দেয়। এখন আমার কথা হচ্ছে, যেমন পৃথিবীর কোন দেশে এরকম রেকর্ড নাই যে একটা ন্যাশনাল লেভেলের প্লেয়ার, রানিং প্লেয়ার, ঠিক আছে, সংসদে বসে, ঠিক আছে, এরকম কিন্তু কোনো নিয়ম নাই। এই চাটুকারিতার মেইন কারণটা তুমি যেহেতু জিজ্ঞেস করছো, আমি একদম রুটে আসি। আমাদের এমপিদের আসলে কাজ কি? সংবিধানে কি ডিফাইন করা আছে? ডিফাইন করা আছে এরা আইন প্রণেতা, ঠিক আছে, এরা আইন প্রণেতা। এদের কাজ শুধু সংসদ ভবনে বসে আইন প্রণয়ন করা, এবং এটা একটা ভাতা আছে, সব একটা রেসপেক্টেড ভাতা আছে, তারা এটা নিয়ে বিভিন্ন ফ্যাসিলিটিস তারা করবে। এইটা না হয়ে যে জিনিসটা হয়েছে, শুধু বাংলাদেশ না, এটা ইন্ডিয়া, পাকিস্তান, এই মানে মোটামুটি এই জাতীয় দেশগুলোতে এই প্র্যাকটিসটা হয়েছে, এবং এটাই সবচেয়ে বড় রকমের ক্ষতি করছে আমাদের। এবং এই সমস্ত না, এখানে একটু পার্থক্য আছে। ইন্ডিয়াতে কিন্তু বিরোধী দলীয় দলেও অনেক তারকা, অনেক ব্যবসায়ী আছে। না, আমি তোমার কেন করতেছে এই পরগাছাটা কেন করতেছে সেটা আমি বলতেছিলাম না। ওইটা ইন্ডিয়ার সাথে তো ওই কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমি প্র্যাকটিসটার কথা বলতেছি, যে এই ওই পরগাছাটা কেন ইম্প্যাক্ট হয়, কেন তৃণমূল কংগ্রেসে এত তারকা ঢুকতেছে, কেন বিজেপিতে এত, এর কারণটা হচ্ছে এটা, যে ওই যে এরা শুধু আইন প্রণয়নেই ব্যস্ত না, এরা লোকাল গভর্নমেন্টের যত কাজ আছে তার এলাকার সমস্ত কিছু, মানে একটা তালুকদারি নিয়ে বসে থাকে। ওই একটা সাম ইউনিয়নে একটা নর্মাল 100 টাকার কালভার্ট হইলেও সে ওইখান থেকে 2 টাকা তার ভাগে চলে আসে, সে নিতে চাক বা না চাক। এই জন্য কি হয়, এমপি হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, ঠিক আছে, এমপি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এবং প্রত্যেক সোশ্যাল, মানে লোকাল গভর্নমেন্টে তো তার কাজ করার কথা না রে ভাই। লোকাল গভর্নমেন্টের কাজ করবে, সে কেন এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ হবে? এই সংজ্ঞাটাই তো আমরা ভুলে গেছি। এই জন্য কি হয়, এমপি হওয়াটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন হয়ে গেছে। এই জন্য কি হয়, তারকারা পলিটিক্স করবে, এখানে আদর্শটা তার কাছে বড় বিষয় না, কত তাড়াতাড়ি সে এই মানি মেকিং মেশিনের এক্সেস পাবে, ওই তাড়াতাড়ি ওই সময় দূরত্বটা, টাইম অফ, মানে স্প্যান অফ টাইমটা কমানোর জন্য যে ক্ষমতায় থাকে তার আশেপাশে সে চলে যায়, এবং সে আলটিমেটলি ওই টাকা কামানোর ধান্দাই করে। সে যদি এমপি নমিনেশন নাও পায়, সে তার কানেকশন দিয়ে সে তখন কি হয়, তদবির বাণিজ্য শুরু করে। এই জন্য সরকারি দলের কাছে, মানে যে দল সরকারে থাকে, জিনিসটা হচ্ছে কি, সরকার এবং রাজনৈতিক দল দুইটা ভিন্ন এন্টিটি। একটা
রাজনৈতিক দল যখন সরকার গঠন করে ওই সরকারটা পুরো দেশের হয়ে যায়, কিন্তু এখানে বাংলাদেশে যেটা হচ্ছে যে সরকারে গেলে সরকারটা আসলে সবাই বলে আওয়ামী লীগের সরকার, সরকার আসলে কিন্তু জিনিসটা সরকারটা কিন্তু জনগণের সরকার, সবার সরকার, কিন্তু সরকারটা সবার জন্য কাজ করে না, তখন ওই দলের জন্য কাজ করে। এই জন্য দলের একটা পাতি নেতা থেকে শুরু করে একদম এটা শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না, কিন্তু এটা বিএনপির জন্যও প্রযোজ্য, একদম সমানভাবেই প্রযোজ্য। আমি আওয়ামী লীগের কথা বেশি আসার কারণ হচ্ছে যে আমরা গত 15 বছরে জিনিসটা দেখছি তো, এবং মাত্রাটা একদম মাত্রার শেষ সীমাও এরা ছাড়াই গেছে, এই জন্য এদের কথা বারবার আসে। আমি বারবার বিএনপি আসলে যে একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এরকম ভাববার কোনো কারণ নাই। ওই যে বলতেছিলাম 50 কিলোমিটার কম স্পিডে আমরা খারাপ হবো, এখন একটা ভয় ঢুকে যাবে বিএনপির মধ্যে যে না আমরা যদি বেশি খারাপ করি তাহলে তো আমাদেরও টাইনা নামায় ফেলবে, খারাপের রেশিওটা একটু কমবে, আমরা ভালো কবে হইতে পারবো আমি আসলে ঠিক বলতে পারছি না ভাই। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না। একদম ক্লিয়ার। এই জিনিসটা তোমাকে টাকা কামানোর ধান্দার জায়গাটার কাছাকাছি যখন এমপি কে নিয়ে যায় তখন মানুষ একটা ব্যবসায়ী চিন্তা করে যে আমি তো এত অসৎ পয়সা দিয়ে এত ব্যবসা করছি, আমি যদি কোনো একটা প্যানেলভুক্ত না হই তাইলে একটা সার্টেন টাইমে আমার উপরে একটা প্রবলেম আসতে পারে। ভাই আমি এমন কাজ করবো কেন যে আমি 15 বছর রাজারে থাকবো তারপর পালায় বেড়াবো? তার মানে কি? আসলে বেশি খারাপ, আরো বেশি আমরা আরো বেশি খারাপ।